আজ তোমাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি এটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আজও আমরা তিনজন যখন একসাথে বসি, এই রাতটার কথা উঠলেই একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। কারণ আমরা জানি সেই রাতে যা হয়েছিল সেটা শুধু একটা অভিজ্ঞতা না, সেটা একটা সতর্ক বার্তা ছিল। ঘটনাটা ৩ বছর আগের। আমরা তখন নিয়মিত ভুতুড়ে জায়গায় ঘুরে ভিডিও বানাতাম। বেশিরভাগ জায়গায় গিয়ে কিছুই পেতাম না, কিন্তু তবুও একটা নেশা কাজ করত। যদি কোনোদিন সত্যিই কিছু পায়। সেই নেশায় আমাদের নিয়ে গিয়েছিল হুগলির এক পুরনো রাজবাড়িতে। রাজবাড়িটার কথা প্রথম শুনেছিলাম এক লোকাল চায়ের দোকানে। আমরা অন্য একটা জায়গায় শ্যুট করে ফিরছিলাম। তখন রাত প্রায় 8:30। খুব ক্লান্ত ছিলাম, তাই রাস্তার ধারে একটা ছোট দোকানে চা খেতে দাঁড়াই। দোকানে আর কোনো কাস্টমার ছিল না, শুধু দোকানদার কাকু আর একটা বয়স্ক লোক বেঞ্চে বসে চুপচাপ বিড়ি খাচ্ছিল। আমরা নিজেদের মধ্যে ভিডিও নিয়ে কথা বলছিলাম। হঠাৎ বয়স্ক লোকটা আমাদের দিকে তাকিয়ে বলল, তোরা কি ভূতের খোঁজ করিস? আমরা একটু অবাক হয়েছিলাম। অর্ক হেসে বলল, হ্যাঁ কাকু, মাঝে মাঝে যাই। লোকটা কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো অদ্ভুত ছিল, যেন অনেক কিছু জানে কিন্তু বলতে ভয় পাচ্ছে। তারপর ধীরে ধীরে বলল, তাহলে হুগলির রাজবাড়িতে যা। সায়ন হেসে বলল, ওটা কোথায়? লোকটা উত্তর দেওয়ার আগে দোকানদার কাকু হঠাৎ চিৎকার করে উঠল, ওসব কথা বলবেন না। আমরা দুজনেই চমকে গেলাম। দোকানদার কাকু খুব অস্বস্তি নিয়ে বলল, ও জায়গার কথা এখানে কেউ বলে না। আমাদের কৌতূহল তখন আরও বেড়ে গেছে। অর্ক বলল, কেন, কি হয়েছে ওখানে? বয়স্ক লোকটা এবার বিড়িতে শেষ টান দিয়ে ধীরে ধীরে বলল, ওটা এখন আর কারো জায়গা না, ওটা এখনো ওর বাড়ি। সায়ন হেসে বলল, কার বাড়ি? লোকটা উত্তর দেন না, শুধু বলল, রাতে যাস না। আমরা তিনজন একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললাম। এই ধরনের কথা আমরা আগেও অনেক শুনেছি। প্রায় সব জায়গার সাথেই একটা করে ভয়ানক গল্প জড়িয়ে থাকে। চা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু বাইকে উঠতেই অর্ক বলল, যাবি? আমি বললাম, অবশ্যই যাবি। সায়ন বলল, এই শনিবার? আমরা তখনও জানতাম না এই একটা সিদ্ধান্ত আমাদের জীবন পাল্টে দেবে। শনিবার রাত, সময় প্রায় 10টা। আমরা তিনজন বাইকে করে পৌঁছালাম রাজবাড়ির সামনে। রাস্তার শেষ মাথায় একটা ভাঙা গেট দাঁড়িয়েছিল। গেটের লোহার দণ্ডগুলো মরচে পড়ে লালচে হয়ে গেছে। গেটের ওপাশে সুযোগ অন্ধকার আর জঙ্গল। আমরা বাইক বন্ধ করতেই চারপাশটা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। কোনো পোকামাকড়ের শব্দ নেই, কুকুরের ডাক নেই, কিছুই না, শুধু বাতাসে গাছের পাতা নড়ার শব্দ। সায়ন হেসে বলল, বেশ সিনেম্যাটিক জায়গা। আমি মজা করে বললাম, চল, আজ ভূত না পেলে সাবস্ক্রাইবার কমে যাবে। অর্ক ক্যামেরা অন করল। আমরা গেট ঠেলে ভেতরে ঢুকলাম। গেটটা ঠেলতেই একটা কর্কশ শব্দ হলো, যেন অনেক বছর পর কেউ এটাকে ছুঁয়েছে। ভেতরের রাস্তা পুরো আগাছায় ঢাকা। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে পা রাখেনি। দূরে দাঁড়িয়ে ছিল রাজবাড়িটা। চাঁদের আলোয় পুরো বাড়িটা দেখা যাচ্ছিল। বিশাল দোতলা বাড়ি, অনেকগুলো জানালা, সামনে বড় সিঁড়ি। কিন্তু অদ্ভুত একটা জিনিস চোখে পড়ল, কিছু জানালায় লালচে দাগ। প্রথমে মনে হয়েছিল রং হবে, কিন্তু কাছে যেতে বুঝলাম ওগুলো কাঁচ না, ওগুলো ভেতর থেকে লাল কাপড়ে ঢেকে রাখা। সায়ন ফিসফিস করে বলল, কেন জানালাগুলো ঢেকে রাখা? কেউ উত্তর দিল না। আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। প্রতিটা পা ফেলতেই ধুলো উড়ছিল। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি। দরজাটা আধ খোলা ছিল। আমি ঠেলে খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এল।
একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ, স্যাঁতস্যাঁতে দেয়াল, আর যেন পুরনো আতর। আমরা ভেতরে ঢুকলাম, আর ঢুকেই বুঝলাম এই বাড়িটা ফিরে আসতে চাইছে। আঙ্কা না, কারণ ঠিক তখনই উপরে কোথাও থেকে ভেসে এল ধীরে হাঁটার শব্দ। ঠক ঠক ঠক। আমরা তিনজন একসাথে থেমে গেলাম। সায়ন ফিসফিস করে বলল, তোরা শুনলি? আমরা কেউ উত্তর দিতে পারলাম না, কারণ শব্দটা আবার এল, এইবার একটু জোরে। ঠক ঠক ঠক। কেউ আমাদের উপরে হাঁটছে, কিন্তু আমরা তো জানতাম এই বাড়িতে কেউ থাকে না। আমরা তিনজন সিঁড়ির নিচে দাঁড়িয়ে জমে গিয়েছিলাম। শব্দটা থেমে গেলেও সেই নীরবতা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। অর্ক ধীরে ধীরে ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে ফিসফিস করে বলল, ঋত্বিক, এটা তোদের কেউ মজা করছে না তো? আমি মাথা নাড়ালাম। এই বাড়ির ভেতরে ঢোকার পর থেকেই একটা অদ্ভুত চাপা ভার অনুভব হচ্ছিল, যেন বাড়িটা আমাদের পছন্দ করছে না। হঠাৎ ওপর থেকে আবার শব্দটা এলো, এইবার যেন দ্রুত হাঁটার শব্দ। ঠক 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 ঠক। সায়ন ফিসফিস করে বলল, চল উপরে যাই। আমরা কেউই যেতে চাইছিলাম না, কিন্তু অদ্ভুতভাবে কৌতূহল ভয়কে হারিয়ে দিল। আমরা ধীরে ধীরে সিঁড়ির বেয়ে উঠতে শুরু করলাম। সিঁড়ির প্রতিটা ধাপ কাঁপছিল, মনে হচ্ছিল একটু জোরে পা পড়লেই ভেঙে যাবে। সিঁড়ির মাঝখানে পৌঁছাতেই একটা ঠান্ডা বাতাস আমাদের পাশ কাটিয়ে নিচে নেমে গেল। একটা গন্ধ এলো সঙ্গে, পুরনো আতরের সেই গন্ধটা, এবার অনেক বেশি তীব্র। অর্ক ফিসফিস করে বলল, তোরা কি পারফিউমের গন্ধ পাচ্ছিস? আমরা দুজনেই একসাথে মাথা নাড়ালাম। কেউ যেন ঠিক এখনই আমাদের পাশ দিয়ে হেঁটে গেছে, কিন্তু সামনে বা পিছনে কেউ নেই। সিঁড়ি উঠে আমরা একটা লম্বা করিডোরে পৌঁছালাম। দুই পাশে অনেকগুলো দরজা। করিডোরের শেষ মাথায় একটা বড় জানালা, লাল কাপড়ে ঢাকা। হাওয়া নেই, তবু কাপড়টা আস্তে আস্তে নড়েছিল। আমরা প্রথম দরজাটা খুললাম। ভেতরে একটা পুরনো শোবার ঘর, ভাঙা খাট, ছেঁড়া পর্দা, ধুলোয় ঢাকা মেঝে। কিন্তু ঘরের মাঝখানে একটা জিনিস দেখে আমরা থেমে গেলাম। মেঝেতে ধুলোর ওপর স্পষ্ট পায়ের ছাপ, একটা, দুইটা, তিনটা নগ্ন পায়ের ছাপ। আর সেই ছাপগুলো ঠিক এখনই তৈরি হয়েছে, কারণ ধুলোর ওপর অন্য কোথাও কোনো দাগ নেই। ছাপগুলো দরজা থেকে শুরু হয়ে জানালার দিকে গেছে। সায়ন কাঁপা গলায় বলল, আমাদের আগে কেউ ঢুকেছে। আমি ধীরে বললাম, কিন্তু বেরোল কোথা দিয়ে? আমরা জানালার দিকে এগোলাম। জানালাটা ভেতর থেকে বন্ধ, বাইরে শুধু জঙ্গল। হঠাৎ অর্ক ফিসফিস করে বলল, পিছনে দেখ। আমরা ঘুরে দাঁড়ালাম। দরজার সামনে আরেক জোড়া পায়ের ছাপ তৈরি হয়েছে। ধুলো যেন নিজে নিজে সরে গিয়ে পায়ের আকার নিচ্ছে। একটা অদৃশ্য কিছু ঘরের ভেতরে হাঁটছে। আমাদের বুকের ভেতর যেন হৃদপিণ্ডটা থেমে গেল। ছাপগুলো ধীরে ধীরে আমাদের পাশ কাটিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। আমরা তিনজন একসাথে দরজার বাইরে ছুটে বেরোলাম। করিডোরে এসে দাঁড়াতেই নিচে কোথাও একটা দরজা জোরে বন্ধ হওয়ার শব্দ হল। ধাম! সায়ন প্রায় চিৎকার করে বলল, কেউ নিচে আছে। আমরা সিঁড়ির দিকে তাকালাম। নিচে পুরো অন্ধকার, কিন্তু অন্ধকারের ভেতর থেকে যেন কেউ তাকিয়ে আছে। এই অনুভূতিটা ঝেড়ে ফেলতে পারছিলাম না। অর্ক বলল, চল নিচে নামি। আমরা নামতে শুরু করলাম, কিন্তু সিঁড়ির মাঝখানে এসে দেখি নিচের দরজাটা বন্ধ, যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম। আমি বললাম, আমরা তো দরজা বন্ধ করিনি। সায়ন দৌড়ে গিয়ে দরজাটা টানল। দরজা নড়ল না, ভেতর থেকে বন্ধ। আমরা আটকে গেছি। ঠিক তখনই ওপর থেকে ধীরে ধীরে একটা শব্দ ভেসে এলো, গুনগুন করে গান। একজন মহিলা গান গাইছে। শব্দটা করিডোর থেকে আসছে। আমরা ধীরে ধীরে উপরে তাকালাম। করিডোরের শেষ মাথায়
লাল কাপড় ঢাকা জানালার সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, লম্বা চুল, পেছন ফিরে দাঁড়িয়ে আছে। আমরা নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। অর্ক কাপা হাতে ক্যামেরা তুলল। হঠাৎ অবয়বটা গান থামিয়ে দিল। তারপর খুব ধীরে মাথাটা ঘুরতে শুরু করল। আমরা তার মুখ দেখার আগেই করিডোরের সব দরজা একসাথে ধাম ধাম করে বন্ধ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে সব আলো নিভে গেল। পুরো রাজবাড়ি অন্ধকারে ডুবে গেল। আমরা দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। দরজাটা মরিয়া হয়ে ধাক্কা দিতে লাগলাম। একটা সময় দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমরা পিছনে না তাকিয়েই দৌড়াতে শুরু করলাম। গেট পার হয়ে বাইকে উঠে অনেক দূর না যাওয়া পর্যন্ত কেউ একটা শব্দ করিনি। অনেক দূরে এসে সায়ন বলল, ক্যামেরাটা বন্ধ করেছিস? অর্ক ক্যামেরার স্ক্রিন অন করল। ভিডিও চলেছিল। আমরা করিডোরের দৃশ্য দেখতে পেলাম। লাল কাপড় ঢাকা জানালার সামনে কেউ দাঁড়িয়ে নেই। করিডোর খালি। আমরা তিনজন একসাথে চুপ হয়ে গেলাম, কারণ আমরা তিনজনই দেখেছিলাম ওখানে কেউ ছিল। অর্ক ভিডিওটা রিভাইন্ড করল। সেই মুহূর্তে করিডোরের একদম শেষ ফ্রেমে ক্যামেরার দিকে খুব কাছে থেকে একটা মুখ ঝুঁকে এলো। ফ্যাকাশে ফাঁকা চোখ, আর ঠোঁট নড়ে উঠল, ফিরে এসো। তারপর ভিডিওটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সেই রাতের পর আমরা আর কখনো ওই রাজবাড়িতে ফিরিনি। যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, কারণ সামনে আসছে আরও অনেক ভয়ঙ্কর আর সত্যি ঘটনাভিত্তিক গল্প। আর কমেন্টে লিখে জানাও এই রাজবাড়িতে তোমরা গেলে কি ভেতরে ঢুকতে সাহস করতে। পরের গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত রাত জেগে থাকলে সাবধানে থেকো।